দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই কিন্তু রাজনৈতিক নানা কারণে নানা বিষয়ে তারা কিন্তু পক্ষ বিপক্ষ করে একে অপরের দিকে মন্তব্য বক্তব্য ছড়িয়ে দিচ্ছে, এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং এই আলোচনায় আজকে আমাদের সাথে অত্যন্ত নির্মোহ দুজন অতিথি উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয় রয়েছেন আমাদের সাথে। একই সাথে আরেকজন বিএনপি নেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয় সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, প্রচণ্ড গরম পড়ছে, আপনারা নিরাপদে থাকবেন। এবং যেটি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হচ্ছে, বেশি করে আপনারা পানি খাবেন, অকারণে বা অপ্রয়োজনে আপনারা রৌদ্র বা এ ধরনের গরমের মধ্যে আপনারা যাবেন না, সেটা আমরা প্রত্যাশা করছি। আমি তানভীর শাকিল জয় ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, তানভীর শাকিল জয় হচ্ছেন কি বাংলাদেশের অত্যন্ত একজন ভেটারান আওয়ামী লীগ এবং জাতীয় রাজনীতিবিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলে জনাব নাসিম সাহেবের ছেলে। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আমি স্পেশালি করোনার পর আমি জয় ভাইকে এখানে পেয়েছি। সে কারণে যেন আমি সর্বপ্রথমেই তার পিতার রুহের মাগফিরাত কামনা করছি। এবং তার মতো একজন ব্যক্তিত্ব যে রাজনীতিবিদ আজকে আমাদের সাথে নেই, কিন্তু তার ছেলে অর্থাৎ তানভীর শাকিল জয় তার বাবার যে রাজনৈতিক যে ঐতিহ্য সেটাকে ধরে রাখছে, সে বিষয়ের জন্য আমি আজকে আবারও তার পিতার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জয় ভাই আপনাকে আলোচনাটা শুরু করতে চাই, এবং আলোচনা হচ্ছে পাল্টাপাল্টি। আমরা দেখেছি যে আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সাহেব তিনি বলেছেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপির বিষয়ক সম্পাদক পদ নিয়েছেন। তারেকার বিএনপির আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। তিনি আরও বলেছিলেন যে আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কী করবেন, এই ধরনের নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে আপনাদের পক্ষ থেকে, আপনাদের ওবায়দুল কাদের সাহেবই বলেন বা আপনিই বলেন বা অন্য যারা নেতৃবৃন্দরা আছেন, তারা সবসময় বিএনপি তারেক জিয়া বলেন। এবং সে কারণে তিনি আজকে বলছেন যে বিএনপির বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এই যে তার অভিযোগটাকে তারা মনে করছেন যে বিএনপিকে আতঙ্ক হিসেবে মনে করেন কিনা আপনারা? জি, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত সহ আলোচক এবং এটিএন বাংলার সকল দর্শককে শুভেচ্ছা, এবং আপনাকে ধন্যবাদ জানাই আমার পিতা সম্পর্কে আপনার শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য। রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি কর্মসূচি থাকা খুবই স্বাভাবিক। এটি রাজনীতিতে কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়। অবশ্যই আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ বিএনপি তার একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কৌশলের কারণে ক্রমাগত রাজনীতির মূলধারা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিএনপি তার নির্বাচন বর্জন, এই বর্জনের যে রাজনীতির সংস্কৃতি সেটি করতে যেয়ে তারা কিন্তু জনগণকেই বর্জন করে বসছে। এবং আজকে যে কথাগুলো আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে বিএনপির অপ্রাসঙ্গিক এবং বিএনপির আমি বলবো যে রাজনীতি বহির্ভূত বক্তব্যের জবাব দিতে গিয়েই তিনি কিন্তু বিভিন্ন সময়ে বক্তব্য রাখেন। এবং এখানে আমরা গত 2024 জানুয়ারির যে নির্বাচনকে নিয়ে ওনারা মন্তব্য করছেন হতাশা থেকে। কারণ আমরা কিন্তু দেখেছি যে এই নির্বাচনের পরে বিএনপির 2-1 সিনিয়র নেতা মন্তব্য করেছেন যে নির্বাচনের কৌশলই নাকি থেকে বুঝতে পারেন নাই, তারা নাকি কৌশলে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছে, এরকম বক্তব্য তারা দিয়েছেন। এবং বিএনপি কিন্তু এখন পুরোপুরি একটিতে হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে, এবং সেখান থেকেই তারা বিভিন্ন ইস্যু তৈরি করার জন্য বক্তব্য রাখছেন। একটি সুন্দর অবাধ নির্বাচন হয়েছে এবং এই সরকারের সাথে দেশে বিদেশের সকলেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে উন্নয়নের রাজনীতি তার ধারা অব্যাহত রেখেছে। এবং সেই ধারাবাহিকতায় আপনি যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, বিএনপির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন স্থানীয় সরকার নির্বাচন এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হচ্ছে, কিছুদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে। এখন বিএনপি তার সেই ভুল রাজনৈতিক কৌশল অব্যাহত রাখবে কি রাখবে না, এটা তো বিএনপির সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। তবে আমরা কিন্তু সবসময় আপনি দেখবেন যে বিএনপিকে রাজনীতির মূলধারায় এবং নির্বাচনে আসার জন্য বারবার আমন্ত্রণ জানাই, বারবার বক্তব্য রাখে। এবং আমাদের সম্মানিত আমাদের সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু বিএনপিকে বারবার আমন্ত্রণই জেনেছেন নির্বাচনে আসার জন্য। এবং আমরা আশা করি যে বিএনপির হয়তো ভুল ভাঙবে, বিএনপি হয়তো উপজেলা পরিষদের পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে অংশগ্রহণ করবেন আমরা মনে করি। না হলে বিএনপি একসময় আরও অপ্রাসঙ্গিক
এবং জনবিচ্ছিন্ন হয়ে যাবে। জি, নিশ্চয়ই। মোশাররফ ভাই, ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতির সাথে আছেন, বেশ 14-15 বছর ধরে আপনার দল ক্ষমতায় নেই, হতাশাগ্রস্ত বলে মনে করছে আওয়ামী লীগ। আমি জানি না আপনাদেরকে কীভাবে মনে করছেন, কী মনে করছেন, কিন্তু একটা বিষয়, সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কিন্তু গতকাল কি বলেছেন, যে বাংলাদেশের উন্নয়ন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু সেখানে তিনি বলেছেন বাংলাদেশ থেকে শিক্ষা নেবার জন্য, বাংলাদেশকে ফলো করবার জন্য, এবং তিনি বলেছেন যে বিএনপি দেশ নিয়ে যে পরিমাণে অপপ্রচার চালায় তাদের উচিত শাহবাজ শরীফের বক্তব্য, আমি কোরআন কোট করছি, শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্যটা আসলে কি সে বিষয়ে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা আপনাদের শিক্ষা বিষয়ক সম্পাদক, এখন শিক্ষায় দীক্ষায় আপনি নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, এখন ওবায়দুল কাদের সাহেব আপনাদেরকে শিক্ষা নেবার জন্য বলেছেন, জ্ঞান অর্জনের কথা বলেছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক তানভীর শাকিল জয় এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা। আপনি যে কথাগুলি বলেছেন, হ্যাঁ, বাংলাদেশে উন্নতি তো অনেক হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু উন্নয়ন কি তাৎক্ষণিক কোনো বিষয়? উন্নয়ন হলে ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যদি একটা ইমারত তৈরি করেন, আপনি ফাউন্ডেশন না দিয়ে কি 5 তলা বানাতে পারবেন? কখনই পারবেন না। সুতরাং আজকে বাংলাদেশ স্বাধীনতার এই 53 বছরে যে অগ্রগতি, সে অগ্রগতি সকলেরই অবদান আছে। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, 1972 সালে বাংলাদেশে প্রথম যখন জাতীয় বাজেট হয়েছিলেন, তখন আমাদের বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা। এখন কত? 7 লক্ষ কোটি টাকার উপরে। অর্থাৎ যে কোনো উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট হলো কি, বাংলাদেশটা ওনারা নিজেদের দাবি করে, ওনারা মনে করে যে বাংলাদেশটা ওনাদের একটি সম্পত্তি, যার জন্য এখানে গণতন্ত্র নাই, যার জন্য এখানে ভোট নেই, মানুষের অধিকার নেই। ওনারা মানে ওনাদের ওবায়দুল কাদের সাহেবের কথা আপনি বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশের জনগণ বলেন, ভোটাধিকার বলেন, সংবিধান বলেন, এগুলি আওয়ামী লীগের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই। কারণ ওনারা বলেছে ভারত আমাদের পাশে ছিল বলেই আমরা একটা ইলেকশন করতে পেরেছি। সুতরাং এই যে বাংলাদেশের জনগণের কি কোনো মূল্য এখানে আছে? তানভীর শাকিল জয় আপনি বলেছেন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, আমি বিশ্বাস তাকে তাদের পরিবারের বিরাট ভূমিকা আছে, কিন্তু তার দাদা বলেন বা তার আব্বা বলেন, এই গণতন্ত্রের জন্য কি তারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন? আমার তো মনে হয় না। তো ক্যাপ্টেন মনসুর আলী সাহেব জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার বাবা নাসিম সাহেব দীর্ঘদিন আন্দোলন করেছেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র কি বাংলাদেশে বর্তমানে আছে? আজকে দেখেন ভোটের অধিকার নাই মানুষের, ভোট আগেই হয়ে যায়। অর্থাৎ একটা দেশে, এই যদি আমি দ্বাদশ সংসদ নির্বাচনকে যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি, আপনি দেখবেন নির্বাচন কি, জনগণ তার নেতা নির্বাচন করবে যারা আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচনের আগে আপনি একটু সিনারিও একটু লক্ষ্য করেন, 7ই জানুয়ারির আগে যদি আপনি আপনি ডিসেম্বর মাসটা একটু লক্ষ্য করেন, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টি দেখা করছে, বলছে আমি ইলেকশন করতে চাই। মানে ওই যে আমাদের দেশের পীর পয়গম্বর আছে না, তাদের দোয়া নিয়ে অনেক সময় যাত্রা শুরু করে না, তো জাতীয় পার্টিকে দেখা করলো যে আমি ইলেকশন করতে চাই, বললো ঠিক আছে তোমরা 26টা সিটে করো। ওয়ার্কার্স পার্টিকে দেখা করলেন, যে বললো দোয়া নিলেন, বললো তোমরা 3টা সিটে করো, যা 3টা সিটে করো। ওই যে তৃণমূল, বিএনপি, বিএমএফ অথবা ওই যে ইসলামিক কিছু দল, তোমরা 1-2টা করে করো। দিস ইজ দ্য ইলেকশন। আপনারা কটা চাইছিলেন? আমরা তো এই প্রক্রিয়ার সাথে নাই। না, সেখানে শোনা যাচ্ছিল আপনারাও নাকি কিছু কিছু সিট চেয়েছিলেন আপনাদের সঙ্গে। আমরা যদি আমরা যদি ওই দোয়া নিয়ে চাইতাম, তাহলে তো নির্বাচন অংশগ্রহণ করতো বিএনপি। বরং আপনাকে একটা কথা বলি, যে বিএনপিকে যখন দেখছে কোনোভাবে বসে আনা যায় না, তখন বিএনপিকে ভাঙার জন্য, মানে আরেকটা বিএনপি তৈরি করার জন্য এমন প্রচেষ্টা নাই যে করেনি। আপনাকে একটা উদাহরণ দেই, যে আমাদের অধিকাংশ নেতাকে 28 অক্টোবরের পর জেলে নিয়েছে, আপনি মনে করবেন 28,000 লোককে আমাদের গ্রেপ্তার করেছিলেন। অপরাধ কি? সরকার উৎখাত, ভাঙচুর, অমক সমক অনেক কিছু করেছে। আমাদের এক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, উনি একই মামলা গ্রেপ্তার হয়েছেন, 4 দিন রিমান্ড খেটেছেন, ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকার যখন ওনার সাথে সরকারের একটা সমঝোতা হয়ে গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, ওনার জামিন হয় না, শাহজাহান ওমর জামিন হয়ে যায়, প্রাইম মিনিস্টারের অফিসে চলে যায়, নৌকা মার্কা নিয়ে উনি ইলেকশন করে, আজকে এমপি হিসাবে সংসদ দায়িত্ব পালন করে। কৌশল নট, এটা অপকৌশল। এখানে যেখানে যদি আইনের শাসন না থাকে, বিচার বিভাগ যদি নগ্ন দলীয়করণ না থাকে, তাহলে এই ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিতে পারে, এর ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু তার জামিন কিভাবে হলো সরকার যদি ইন্টারফেয়ার না করে?
একই মামলা তো মির্জা ফখরুল ইসলাম জামিন পায় নাই, মির্জা আব্বাস জামিন পায় নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ প্রায় 26,000 লোক জামিন পায় নাই। অর্থাৎ এই যে সাজানো একটা ম্যানিপুলেট ইলেকশন, এটাকে আপনি ইলেকশন বলবেন? যার জন্য আজকে আওয়ামী লীগের থেকে নানাভাবে কথা বলা হচ্ছে, বিএনপি শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আমি আপনাকে একটু বলি, এই যে আজকে এখানে বাংলাদেশের সাংবিধানিক বিরোধী দলকে এখন জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জি, আপনি নর্মাল কি যে যারা বিরোধী দল থাকে তারা পরবর্তী নির্বাচনে সরকারি দলকে পরাজিত করে ক্ষমতায় যাবে, এটাই তো নর্মাল ডেমোক্রেসি রাজনীতির, এটাই তো ধর্ম হওয়া উচিত। আপনি আওয়ামী লীগের জাতীয় পার্টির বিষয় একটি শব্দ উচ্চারণ করতে আপনি দেখেন, তারা স্বপনে শয়নে ঘুমে লাভ দিয়ে ওঠে যে এই মানে বিএনপি চলে আসছে। অর্থাৎ বিএনপির অস্তিত্ব শিখর মানুষের হৃদয়ে আছে, এটা আওয়ামী লীগ উপলব্ধি করে। শুধু যে আপনি আজকে আপনি দেখেন, আজকে আরেকটা বাংলাদেশে আর কি ঘটনা ঘটেছে, আজকে জাতীয় পার্টির একটা মিটিং ছিল, আপনি লক্ষ্য করেছেন? জিএম কাদের সাহেব বক্তব্য রেখেছে, কি বলেছে? দেখলাম সরকার বিরোধী অনেক কড়া কড়া কথা। হ্যাঁ, কি বলেছে? না উনি উপায় না, উনি বলেছে আমি তো উপায় নেই, আমার দলকে বাঁচানোর জন্য আমি ইলেকশনে যেতে বাধ্য হয়েছি। অর্থাৎ একটা নিয়ন্ত্রিত নির্বাচন, মানে কে এমপি হবে কে হবে না এটা সিলেক্টেড। এই নির্বাচনে কি বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সেই নির্বাচনে যাবে? এখানে তানভীর শাকিল জয় ভাই কিন্তু একটা কথা বললেন, সেটি কিন্তু আপনারা ভাববেন কিনা, সেটি বললেন যে আপনারা যে কৌশলগত যে ভুল, আপনারা নিজেরাই কিন্তু মাঝে মাঝে বলছেন আমাদের কৌশলে ভুল ছিল। আপনারা পরপর কিছু নির্বাচনে গিয়েছেন, কিছু নির্বাচনে যান নেই, নমিনেশন পেপার নিয়ে আপনারা নানা রকম ভাবে টালবাহানা করেছেন। আপনার কথা আমি বুঝতে পারছি। জি, এখন রাজনীতিতে কি, রাজনীতি তো আপনার রাজনীতির দল, এই যে জনগণ, আমরা যারা রাজনীতি করি, জনগণ যারা ভোট দেয় তারা আমাদের বক্তব্য বিশ্বাস করে না, যে আমরা যে কমিটমেন্ট করতে চাই যে আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই আমরা এইটা করবো, এইটা করবো, এই করবো, এই করবো, একটা আমরা ফিরিস্তি দেই না? তা আপনার মনে আছে 2014-তে যখন আমরা নির্বাচনে গেলাম না, আমরা বললাম যে দলীয় সরকারের অধীনে কখনো সুস্থ নির্বাচন হতে পারে না। বিদগ্ধজন, বহু বিদেশি বন্ধুরা এবং রাজনৈতিক দলগুলি বলেছে বিএনপি নির্বাচনে আসলে তো বুঝতে পারতো যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কি পারে না, এটা কথা ছিল না? হয়তো আপনার এখানে অনেক আলোচনা এভাবে হয়েছে এদের টক শোতে। আমরা 2018 কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। উনি কিন্তু দুটি ওয়াদা করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। আমার এখনো মনে আছে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমরা জিয়াউর রহমান সাহেবের মাজারে গিয়েছিলাম। মাজারের কর্মসূচি সংক্ষিপ্ত করে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সবাই গেছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো যদি আপনার আর্কাইভ আছে এটিএন বাংলার আপনি খোঁজেন, মাননীয় প্রধানমন্ত্রী 7ই নভেম্বর 2018 আপনি দেখেন, আমি একটা তারিখ সহ বললাম, হয়তো 12টা 12:30 দিকের ঘটনা হবে। উনি বলেছে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি আগামী নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে, আপনারা আসেন। হয়েছে নির্বাচন, দিন ইলেকশন রাতে হয়ে গেছে। না, সেটা আপনাদের বক্তব্য, কিন্তু না সেটা আমাদের বক্তব্য মানে না, এটা তো মানে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আপনি আমাদের কথা বললেন না, আমাদের বক্তব্য। আওয়ামী লীগের মহাজোটের নেতা রাশেদ খান মেনন, তাদের 2বারের মন্ত্রী, বিমান মন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রী, উনি বলেছে বরিশালে জনসভায় নির্বাচন বলেছে, আমি কসম খেয়ে বলছি 2018 মানুষ ভোট দিতে পারেনি। মাইনুদ্দিন খান বাদল উনি বলেছে, সংসদে দাঁড়িয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনের মাধ্যমে যে ঘটনা ঘটানো হয়েছে এই বাড়াবাড়ি না করলেও পারতেন। এগুলো আমাদের বক্তব্য। ঠিক আছে, আপনাদের শুধু তাই না, আপনাদের সাথে যাদের মিলে, আরেকটু বলি, এখন আওয়ামী লীগের এমপি বক্তব্যগুলি আপনারা সাথে নিয়ে আসেন। কোনটা? কিন্তু আপনাদের কথার সাথে যাদের কথার মিল হয় সেগুলিকে কিন্তু আপনারা উদাহরণ হিসেবে এস্টাবলিশ করেন। কিন্তু যে অভিযোগটা বলা হয় আমরা 14 বলি, 18 বলি, আগে পরে বলি, এই যে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই যে নানা রকম অরাজকতা করার যে অভিযোগ কিন্তু যেটি আপনাদের বিরুদ্ধে রয়েছে, সেটিও কিন্তু এক ধরনের একটা পক্ষ কিন্তু সেটাও বলে থাকে। আমি একটু বলি, জি আমি আপনাকে একটু বলি, আমি জয়কে আমি একে অল্পতে শেষ করেছি। আপনার যে কোনো অভিযোগ হতে পারে, কোনো আপত্তি নেই। আপনি কি এই যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের আগে, আমি একটা উদাহরণ আপনাকে দিই। আপনি একটা কথা মনে আছে যে এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই যে বেনাপোল থেকে একটা ট্রেন আসছিল ঢাকায়, আগুন লাগলে 4-3 মারা গেল। এখন আপনি তো একটা দীর্ঘ, আপনি বাংলাদেশ দেশের বিশ্বের বহু দেশে আপনি ভ্রমণ করেছেন। জি, এই এসি ট্রেন যেগুলি থাকে বাইরে থেকে কিভাবে আগুন দেয় আপনি একটু আমাকে বলেন, বাইরে থেকে কিভাবে বোম মেরে সেটা ভিতরে আগুন ঢুকানো? সেখানে তো বলা হচ্ছে নানা রকম, এখন তো নানা রকম মানে কারিগরি বিষয়, কোনো কারিগরি বিষয় না নাই। তাইলে অর্থাৎ কি, ইট ইজ এ সাপোর্টাইজ। ওই নির্বাচনের সময় এই ধরনের একটা প্লট তৈরি করার জন্য সরকার, এখন কি শোনেন কোনো ঘটনা আছে? আপনাকে আরেকটু বলবো, এখন আপনারা হতাশায় আছেন? না, হতাশে না, এখন তো নেই। তারপর আপনি দেখবেন যে এই যে নির্বাচনের আগে মিথ্যা গায়েবী, একটা লোক মারা গেছে 2016 সালে, উনি ওই যে লালবাগের কমিশনার আব্দুল আজিজ,
2016 সালে মারা গেছে। 2018 নির্বাচনের আগে উনি নাকি লালবাগে বোমা মারিয়ে পুলিশে গাড়ি করিয়ে দিয়েছে। উনি কি কবর থেকে স্পেশাল চলে আসছিল রাস্তার মাধ্যমে? এই আপনার হাতির পুল, আমাদের নেতা হাবিবুন্নয় সোহেল, আপনি নিশ্চয়ই যখন ছাত্র ছিলেন হয়তো দেখতে পারেন, শুনতে পারেন, উনি কারাগারে উনি নাকি হাতির পুলে গাড়ি করিয়ে দিয়েছে। অর্থাৎ এইভাবে আজগুবিটা বানোয়াট মামলা দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা সাপোর্টাইজ করে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এইটাকে যদি আপনি বলেন যে প্রতিপক্ষ বলছে, তাহলে বাদ দেন প্রতিপক্ষ। ওবায়দুল কাদের সাহেব বক্তব্য বলেন যে ইন্ডিয়ার সাথে ছিল বলেই তো আমরা নির্বাচন করতে পেরেছি। এইটাকে আপনি কি বলবেন? এটাও বিএনপির ষড়যন্ত্র? তাহলে ওবায়দুল কাদের তো বহিষ্কার করে দেওয়া উচিত আওয়ামী লীগ। না, কিন্তু একটা কথা সেটা আমরা বলছিলাম হতাশা, মানে কতটুকু হতাশা কি হতাশা সেটি কিন্তু আমরা শুনবো আপনার কাছে। কোনো হতাশা নাই। না না, মানে হতাশা আছে কি নাই সেটি জয় ভাই বলবো। জয় ভাই, আরেকটা বিষয় একটুখানি কাজ, সেটি হচ্ছে কাজী ফিরোজ রশিদ, যিনি হচ্ছে গিয়ে যে জাতীয় পার্টির রসনের নেতৃত্বাধীন যিনি কো চেয়ারম্যান হিসাবে রয়েছেন, তিনি কিন্তু আজকে বলছেন রাজনৈতিক দলগুলো ব্যাংকের মতো একীভূত হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, ছোট ছোট দল বলে কোনো দল থাকবে না। তিনি বলছেন যে আনোয়ার হোসেন মঞ্জু, হাসান আল কিনু, রাশেদ খান মেনন নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকা উঠেছিলেন, তারপরেও অনেককেই নৌকা ডুবে যেতে তিনি দেখেছেন বলেছেন, এবং বলছেন যে এখন আর নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ছোট দল বলতে আর কিছু থাকবে না। এই যে মন্তব্য করলো যিনি কাজী ফিরোজ রশিদ, তাকেও কিন্তু একসময় ধরা হতো যে তিনি জাতীয় পার্টি আমি সমর্থিত একজন নেতা, কিন্তু এখন তিনি আবার এই কথা বলছেন কেন? কাজী ফিরোজ রশিদ কোন প্রেক্ষাপটে বলেছেন এটা তো আসলে আমার জবাব দেওয়া সম্ভব না। উনি একজন ভেটারেন লিডার এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তার বক্তব্য আসতে পারে। উনি এবার নির্বাচনে ওনাদের দলের ভিতরে যেহেতু বিভক্তি আছে জাতীয় পার্টির, সেই বিভক্তির কারণে উনি নির্বাচনে মনোনয়ন পান নাই, ঠিক আছে? তো সে কারণে হয়তো তার মনের মধ্যে এটি নিয়ে একটি ক্ষোভ থাকতেই পারে, এটি কিন্তু স্বাভাবিক, এটি অস্বাভাবিক কোনো বিষয় না। সেই প্রেক্ষাপট থেকে হয়তো উনি বলেছেন। এখন এখানে অনেকগুলো বিষয় যেহেতু এখানে এসেছে, আমি একটু সুযোগ দিলে আমি একটু বলতাম। আমি প্রথম থেকেই শুরু করি, ঠিক আছে? আজকে এই যে মামলা টামলার কথা আজকে বিএনপি খুব জোর দিয়ে বলছে আর কি। আসলে বিএনপির সমস্যাটা কি, বিএনপি না আসলে অতীত ভুলে যায়, তাদের যে অন্ধকার অতীত সেটা তারা ভুলে যায়। শুধুমাত্র বিএনপির আপনার খেয়াল আছে যে আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল একটা আলটিমেটাম দিয়েছিলেন এপ্রিল মাসের একটা ঘটনা, সেইখানে শুধু আলটিমেটামের ভয়ে তারা ওর আগের দিন 15,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিলেন আওয়ামী লীগের। 15,000 একদিনে কিন্তু করেছিল তারা, ঠিক আছে? এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। উনি বললেন যে ট্রেনে আগুনের যে ঘটনাটা ঘটেছে সেখানে পত্রিকার রিপোর্টগুলো যদি দেখেন, সেখানে বক্তব্য এসেছে যে ভিতর থেকে আগুন দিয়েছে, বাইরে থেকে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে, এটা কিন্তু কেউ বলে নাই, ঠিক আছে? আর ওনারা যে মামলার কথা বলেন, জনাব সাবের হোসেন চৌধুরী শুধু বাংলাদেশের না, বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তি, তাহারকে ওনারা প্লেট চুরির মামলা দিয়েছিলেন। প্লেট চুরি, সাবের হোসেন চৌধুরীকে প্লেট চুরির মামলা দিয়েছিলেন, ঠিক আছে? সুতরাং এরকম গায়েবী মামলা, এরকম এই ভুয়া মামলা দেওয়ার উদাহরণ কিন্তু বিএনপিরই রয়েছে। এবং আজকে জ্বালাও পড়ার কথা যেটি বলা হলো, 2014 সালের নির্বাচনের উদাহরণ আনা না হলে, 2014 সালের নির্বাচনে ওনারা বয়কট করেছেন। বয়কট ওনারা করতে পারেন, এটা একদম সকলের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনে যাওয়ার অধিকার আছে, না যাওয়ার অধিকার আছে। কিন্তু 2014 সালে নির্বাচনে না যে, নির্বাচনের দিন তো জ্বালাও পোড়ানো করলেনই, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারলেন, পোলিং এজেন্টকে পুড়িয়ে মারলেন, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিলেন। তারপরে 15 সালে ওনারা তথাকথিত যে জ্বালাও কি অবরোধের আন্দোলন করলেন, যে অবরোধ কিন্তু ওনারা এখনো প্রত্যাহার করে নাই। এবং সেই অবরোধে হাজার হাজার মানুষকে পঙ্গু করে, হাজার হাজার যানবাহন জ্বালিয়ে দিয়ে, শশ মানুষকে পুড়িয়ে মেরে তারা যে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়েছিলেন। আপনি শুধু একটা জিনিস খেয়াল করেন, 2015 সাল থেকে 2018 সাল তাদের এই কৃতকর্মের কারণে বিএনপি কিন্তু হাইবারনেশনে চলে গেছিল। 3 বছর তারা রাজনীতি করতে পারেনি, মানে জনগণের সামনে দাঁড়ানোর অবস্থাই ছিল না। 2018 সালের নির্বাচনে তারা বলছেন যে জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে ওনারা কি করেছেন? ওনারা যে অভিযোগ করছেন, যেমন ওনারা সবসময় বলেন যে রাতের ভোট নাকি দিনের ভোট নাকি রাতে হয়ে গেছে। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, আজকে দেশের যে মিডিয়া আছে সেই মিডিয়া তো ভোটের দিন পর্যন্ত পুরো কাভারেজ দিয়েছে। কাভারেজ দেননি, ওনারা বিকাল পর্যন্ত সংবাদ সম্মেলন করেননি। ওনারা কি বিকালে বলেছেন, সারাদিন বলেছেন, ভোটের দিন বলেছেন যে আগের দিন ভোট হয়ে গেছে? হয়নি। কিন্তু ওনারা যখনই ভোটে পরাজিত হবেন, মানে বিএনপির রাজনীতি হলো ভোটে ওনাদের জিততে হবে, মানে যে ভোটে ওনারা জিতবেন সেটা ভালো ভোট, আর যে ভোটে ওনারা হারবেন সেটা হলো খারাপ ভোট। এবং সে কারণেই 2018 সালে কি হয়েছিল, 2018 সালে ওনারা এক একটা সিটে 2 জন 3 জন 4 জন করে মনোনয়ন দিয়েছেন। দেন নাই মনোনয়ন? ওনারা মনোনয়ন বাণিজ্য করেন নাই? ওনারা করেছেন তো। এবং সে কারণেই তো ভোটের মাঠে ওনাদের এরকম পর্যদুস্ত অবস্থা হয়েছে। আজকে ওনাদের
কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হতে হবে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো এখন সংবিধানে নেই। আজকে তত্ত্বাবধায়ক সরকারটি কেন এসেছিল না, আমি একটু বলে নিই কিভাবে বাতিল হলো সেটা। আমি তো সেটাতে যাচ্ছি। আজকে তত্ত্বাবধায়ক সরকারটা কেন এসেছিল, ওনারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন সেটি কেন এসেছিল, কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। করতে পেরেছে? না, আমাদেরই ছিল। তত্ত্বাবধায়ক সরকার তো জননেত্রী শেখ হাসিনার আন্দোলনের ফসল, সেটা তো আমরা অস্বীকার করি না, স্বীকার করি, গর্বের সাথে স্বীকার করি। 1991 সালের পরে আপনারা খেয়াল করে দেখেন, ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন, মাগুরার নির্বাচন, একটি নির্বাচনও তারা ফেয়ার নির্বাচন করতে পারেনি, এবং তার কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে। সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার আপনি বললেন, আমি সেটা আসছি কেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। হ্যাঁ, সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকার আমাদের দাবির কারণে এসেছে, আসলো 1996 সালে আসলো। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করলো। বিএনপি কি একটা উদাহরণ দিতে পারবে যতবার ক্ষমতায় ছিল কোনোবার তারা ক্ষমতা হস্তান্তর করেছে? আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতা একটু হস্তান্তর করে গেছে 2001 সালে। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে আচরণ মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় এসেছে, একদম পক্ষপাত দুঃসাচরণ। তারপরে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে গেছে, নির্বাচন কিন্তু বয়কট করে নাই। সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, আমি বলছি, সেটাই বলছি। তারপরে 2006 সালে প্রধান বিচারপতির বয়স পরিবর্তন কেন করতে হবে? কেন KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে হবে? আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত কারা করেছেন? বিএনপি করেছেন। ওনারা যদি এই কূটকৌশল না করতেন, ওনারা যদি 2006 সালে নিয়মতান্ত্রিকভাবে যার হওয়ার কথা তাকে দিয়ে, এবং আপনি খেয়াল করে দেখেন KM হাসানকে যখন ওনারা করতে চাইলো, যখন জনগণের দাবির মুখে KM হাসান অস্বীকার করলো নির্বাচন, উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে না, তারপরে যিনি ছিল তার কিন্তু হওয়ার কথা ছিল না নিয়ম অনুযায়ী, তাকে ওনারা করেছেন? ওনারা কিন্তু করেন নাই। ওনারা সেটা তো অস্বীকৃত জানালেন, কেন? ওনারা মনে করলেন ওনাকে তো ম্যানিপুলেট করা যাবে না। তারপরে কি হলো? তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে কোথায় আছে যে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে? ইয়াজউদ্দিন সাহেবকে ওনারা তত্ত্বাবধায়ক সরকার প্রদান করলেন। 111 আসলো, এবং বিএনপি এখন পর্যন্ত আপনি দেখবেন যে টক শোতে সব জায়গায় তারা বলে যে তত্ত্বাবধায়ক সরকারের সেই আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার নাকি বিএনপি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দ্বারা তারা নির্যাতিত হয়েছে। 2008 সালে নির্বাচন হয়েছে, আপনি দেশে বিদেশে সব জায়গায় সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে হয়েছে না 2008 সালের নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি কতগুলো সিট পেয়েছে? ভরাডুবি হয়েছে বিএনপি। এখন পর্যন্ত বিএনপিকে আপনি জিজ্ঞেস করবেন, টকশো সহ বিভিন্ন জায়গায় বলে 2008 সালের নির্বাচনে নাকি বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনেও নাকি তাদেরকে ষড়যন্ত্র করে পরাজিত হয়েছে, যেহেতু তারা হেরে গেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই সকল বিতর্কিত অবস্থায় নেওয়ার কারণে কোর্ট কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে। কোর্টের রায় দেওয়ার পরে কোর্ট সংসদে পাঠায়। কোর্ট তো বলেছিল যে দুই দফা পর্যবেক্ষণে ছিল কি, যে যদি সংসদ সেটা অনুমোদন করে, কিন্তু সংসদ সেটা অনুমোদন করেনি। সংসদে আমরা ছিলাম, সেই সংসদে ছিলাম, বিএনপিও ছিল। বিএনপি একমত হয় নাই, কিন্তু আমরা একমত হয়েছি, আমরা ডিবেট করেছি, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটি বাতিল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার নেই। আপনি দুনিয়াতে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আপনি যে চালাবেন, আজকে যে সেই সুশীল বাবুরা আবার ক্ষমতা দখল করবে না, আরেকটি 111 আসবে না, তার গ্যারান্টি কে দেবে? সুতরাং সেই গ্যারান্টি তো দেওয়া যাবে না। তো আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো আজকে সেই কারণেই বিএনপির প্রত্যেকবারই তাদের কৌশল থাকে যে ভোটটাকে বিতর্কিত করা। এবার তারা কি করেছে? এই যে আমাদের সম্মানিত ওবায়দুল কাদের সাহেব যে বলেন অপপ্রচার, অবশ্যই অপপ্রচার। বিএনপি নির্বাচনে জনগণের কাছে যাওয়া বাদ দিয়ে তারা দূতাবাসের গেটে গেটে ঘুরে বেড়ায় নাই, তারা আমেরিকান ক্লাবে যায় বসে থাকে নাই, গুলশান ক্লাবে যায় বসে থাকে নাই। তাদের নেতারা, তারা মনে করেছে যে বিদেশি রাষ্ট্রপতি এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আর আমাদের সাধারণ সম্পাদক মহোদয় কোনোদিনও বলেন নাই যে ভারত নির্বাচন করে দিয়েছে। তিনি বলেছেন যে এখানে বিদেশি যে বিভিন্ন চাপ, যে বিদেশি যে বিভিন্ন ষড়যন্ত্র, সেটিকে প্রতিরোধ করার জন্য আমাদের এখানে যেন আঞ্চলিক যে মানে স্থিতিশীলতা থাকে, সেটির ব্যাপারে ভারত তার অবস্থান ব্যক্ত করেছে। নিশ্চয়ই ভাই, যে বিষয়টি জয় ভাই বললেন তার সাথে কিন্তু আমিও কিন্তু একটা প্রশ্ন করতে চাই। যখন এই তত্ত্বাবধায়ক সরকারটা হচ্ছিল, ঠিক সে সময় বয়স বাড়ানো, রাষ্ট্রপতিকে আবার তত্ত্বাবধায়কের প্রধান করা, এই সকল বিষয়গুলো কেন হয়েছিল? এবং আমি একটু আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, আমি সময় দেবো, এবং আমি কিন্তু একটাও মানে অবাঞ্ছিত কথা বলবো না। আপনি একটু বলেন, প্রথমে যদি আমি আসি 2008-এর নির্বাচন, তানভীর সাকিল যা প্রশ্ন করেছে যে সেই নির্বাচনে আমরা কত সিট পেয়েছি, আপনাকে আমি একটি দেখে যে আমাদের বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার একটি বই, আমি জানি না আপনি পড়েছেন কিনা বা সাকিলে, দি কোয়ালিশন ইয়ার্স, একটা বই আছে প্রণব মুখার্জির লেখা। বইতে 85 পৃষ্ঠায় যদি আপনি যান, 2008-এর নির্বাচন কিভাবে হয়েছে উনি তার বর্ণনা দিয়েছে। উনি বলেছেন, আমি বইয়ের মধ্যে
যে আমি 6 দিনের সফরে তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনকে ভারতে আমন্ত্রণ জানাই, তার সাথে আলোচনা করে নির্বাচন দেই। উনি রাজি হচ্ছিলেন না। আমি বললাম যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে আপনি যতদিন সেনাবাহিনীর চিফ থাকতে চান আপনি থাকবেন, এবং নির্বাচন হলে শেখ হাসিনা ক্ষমতা গেল, জেনারেল মঈন যতদিন সেনাবাহিনীর চিফ থাকতে চেয়েছিলেন ততদিন তাকে রাখা হয়েছে। শুধু তাই না, উনি আমেরিকা যাওয়ার সময় আর্থিক সংকটে ছিল, তাও আমি পূরণ করেছি এই কোয়ালিশন ইয়ার্স। আপনি দেখেন, অর্থাৎ আওয়ামী লীগের জেতানোর জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসার কতদিন পরে আমেরিকায় গিয়েছেন বা রিটায়ারমেন্টে গিয়েছেন? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহ হলো, আপনার নিশ্চয় মনে আছে, তখন উনি সেনাবাহিনীর চিফ। তার উপর আওয়ামী লীগের পর প্রায় 1 বছর উনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ। যদি বেনিফিশিয়ারি হয়েই থাকে অনেক কিছু, তাহলে কেন আর্থিক সংকটে থাকবেন? সেটা অন্য জিনিস। আমি প্রণব মুখার্জির লেখা বই, ঘটনার সত্যতার জন্যই আপনাকে আর্গুমেন্ট, এটা আমি তো জানি না। আমি জনাব প্রণব ভারতের রাষ্ট্রপতি, জি। তারপর আপনি আরেকটু কথা বলেছেন যে রাষ্ট্রপতি কেন দায়িত্বটা নিলেন। আপনি আমার নিশ্চয়ই মনে আছে যখন কেয়ারটেকার, এটা আওয়ামী লীগের ব্রেন চাইল্ড, তারা এটার জন্য 173 দিন হরতাল ডেকেছেন। অফিসগামী মানুষকে দিগম্বর করে, আমরা তখন ছাত্র বিশ্ববিদ্যালয়ে, আমিও ছাত্র, আপনিও ছাত্র, অফিসগামী মানুষকে দিগম্বর করে আন্দোলনের যৌক্তিকতা প্রমাণ করেছে। আপনার নিশ্চয় মনে আছে দোয়েল চত্বরে, আমি ছবি এখনো দেখাতে পারি, আমার কাছে এখনো সেই ছবিটা আছে, কারা এই কাজটা করেছে। আমি নাম বললে হয়তো এখন তারা সমাজে অনেকভাবে প্রতিষ্ঠিত, নাম বলতে চাই না। 173 দিন হঠাৎ চিটাং বন্দর জালিপুরে সরকার করে দিয়ে আন্দোলনে বেগম খালেদা জিয়া সেই জনগণের দাঁত, প্রথম আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম, যখন জনগণ, বাংলাদেশের জনগণ চায় খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে রাজপথে দাঁড়িয়ে 1996 সালে কিন্তু গিয়ে বিরোধী দলের আসনে বসেছে। অর্থাৎ গণতন্ত্রের প্রতি কতটুকু মমত্ববোধ, এটা বেগম খালেদা জিয়াকে না দেখলে অনুধাবন করা যাবে না। এখন আওয়ামী লীগ যেমন জোর করে ক্ষমতা আছে, 2015 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া থাকতে পারতেন, উনি কিন্তু থাকেন নাই। দ্বিতীয়ত আরেকটি আমি কথা বলি আপনাকে, এই যে রাষ্ট্রপতি কিভাবে দায়িত্ব নিলেন। আওয়ামী লীগ যখন, আপনার নিশ্চয় মনে আছে 1996 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন কেয়ারটেকার বিল পাস হলেন, আওয়ামী লীগ কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন। কি ধাপটা কি ছিল? 6টা স্টেপ ছিল, আপনার নিশ্চয় মনে আছে। যে সর্বশেষ আপিল বিভাগের বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন, উনি যদি রাজি না হয় পরবর্তী যিনি আছেন উনি হবেন, উনি না হলে হাইকোর্ট ডিভিশনের যিনি চিফ আছেন উনি হবেন, ওনার পর যদি কেউ না হন তাহলে পরবর্তী জন হবে। এই হলো বিচারপতিদের 4 স্টেপ। পঞ্চমে আছেন সবার কাছে গ্রহণযোগ্য বিশিষ্ট ব্যক্তি। ষষ্ঠতে আছে কেউ যদি রাজি না হন তাহলে মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন। এইটা তো মেনে নিয়ে আওয়ামী লীগ সেই 1996 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং 21 বছর পর তারা ক্ষমতায় এসেছে। তাহলে এখন আওয়ামী লীগ কোন মুখে এই কথা বলে যে রাষ্ট্রপতি কিভাবে ক্ষমতা নিয়েছে? শুধু তাই না, আমি ধরে নিলাম আওয়ামী লীগ হয়তো বিরোধিতার খাতিরে বিরুদ্ধে বলছে। আপনার নিশ্চয়ই মনে আছে তানভীর শাকিল জয়রা প্রায় একটা অসত্য কথা বলে যে বেগম খালেদা আওয়ামী লীগ ছাড়া নাকি কেউ পূর্ণ মেয়াদ পূর্ণ করেনি। আপনার নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতা ছিল, বেগম খালেদা জিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পল্টনে এসে জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যে জনতার মঞ্চ হয়েছিল প্রেস ক্লাবে, না 2001-এ মানে এসে বক্তৃতা দিয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগ এই কথাটা একটি অসত্য কথা বলে যে বিএনপি কখনো ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে একটু বলি আমি, এই যে বলতেছে যে আমরা জ্বালাও পোড়াও করেছি, আমরা বলেছে না, আমাদের কথা না, আমি একটা কথা বিএনপির পক্ষে থেকে বলবো না, সব কথা আওয়ামী লীগের কথাকে আমি একটু আপনার ডিটেলস আমি বলি। এই দেখেন, মানব জমিন আওয়ামী লীগের সংসদ সদস্য, বর্তমানের সংসদ সদস্য পঙ্কজ কুমার দেবনাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন পঙ্কজ দেবনাথ নিজ পরিবহনে আগুন দিয়া নমিনেশন মাগিয়েছে। তাহলে আগুন কি আমরা দিয়েছি? আরেকটু বলি আমি, রাজধানীতে শেরাটনের সামনে 11 বাসে আগুন আমরা দিয়েছি। আপনার এই যে রূপগঞ্জে বোমা বানাইতে গিয়ে ছাত্রলীগের 4 ছেলে মানে বোমাতে দগ্ধ, পুলিশ গ্রেফতার করেছে। অর্থাৎ এগুলি সাপোর্টাইজ করে বিএনপিকে এই দায়িত্বটা বিএনপির উপর চাপিয়ে দিতে চায়। জয় এমপি সাহেব আরেকটা কথা বলেছে যে আমরা নাকি ওনাদের বিরুদ্ধে বহু মামলা দিয়েছি, যে সাবের চৌধুরী। হ্যাঁ, রাজনীতির কারণে কিন্তু মামলা হতেই পারে, প্লেটের মামলা হবে। আমি একটা কথা বলি, প্লেটের মামলাতে নামতে পারলেন, আর আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোম মেরেছে সন্সিবেল, এটা আপনি বিশ্বাস করবেন?
না মানে মানে লেটের মামলা আমরা বুঝি, রাজনৈতিক হয়রানিতে অনেক মামলা হয়, আমি এই সেটা ভুল অভিযোগ ছিল। অস্বীকার করি না। সেটা কি এর ভুল? অর্থ আমরা একটা বিশ্বাসযোগ্য এইটা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ে গিয়ে ভিতরে বোম মেরেছে, বেগম খালেদা জিয়া গুলশন কার্যালয় 93 দিন অবরুদ্ধ, উনি কুমিল্লা গিয়ে বোম মেরেছে, এটা বিশ্বাসযোগ্য? আমি শুধু আরেকটু কথা বলি আপনাকে, একটা পরিসংখ্যান দিই। আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতায় আসলেন, তখন ওনাদের বক্তব্য বিএনপি 5 বছর ক্ষমতায় থাকার পর ওনাদের কোটি কোটি ওনাদের বিরুদ্ধে মামলা, ওনাদের নেতাকর্মী সব জেলে। করলেন কি? তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব, আপনার মনে আছে, ওনার নেতৃত্বে একটা কমিটি করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 31টি সভা করলেন, তন্ন তন্ন করে সারা বাংলাদেশের সকল থানা খুঁজে দেখলেন যে কত মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে হলো। স্বরাষ্ট্র 31টি মিটিং, আমি 7131টি মামলা হয়েছে টোটাল, সব মামলা ওনারা প্রত্যাহার করলেন। ধরে নিলাম বিএনপির 5 বছরে 7000 মামলা করলো, বিএনপি একটা বিরাট খারাপ রাজনৈতিক সরকার ছিল, ঠিক আছে? আওয়ামী লীগের এই 15 বছরে আমাদের নামে 60 লক্ষ মামলা কিভাবে বলে? তাহলে আপনি পার্সেন্টেজ হিসাব করেন, নিশ্চয়ই আপনি তো মানে সেই পরিসংখ্যান তো বলে সঠিক না। আপনারা যারা 60 লক্ষ মামলা কথা বলছেন, আপনারা তো হিসাব দিতে পারেন না বারবার। আমি কিন্তু দিতে পারি না, আমার সময় দেন, আমি কোন একটা সালোয়ারি আমি কত থানা না, সেটি কিন্তু আপনারা কখনো আপনাদের প্রকাশিত করতে বহুবার আমরা দিয়েছি, আপনারা বহুবার আমি দিয়ে না, এখন আমরা দেই না কেন? জি, জি। ওই যে চুন খাইলে বুক পরে একটা কথা আছে না, 2018 সালের পর আপনার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমরা সভা করেছিলাম, তখন আমরা বলেছিলেন যে আপনারা লিস্ট দেন, আমরা কার কার রাজনৈতিক মামলা আমরা ছেড়ে দেবো। আমরা 60,000 লোকের লিস্ট দিয়েছিলাম, সব চার্জশিট দিয়ে এই নির্বাচনের আগে 2000 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত কোর্ট বসিয়ে 2100 লোকের সাজা দিয়ে দিয়েছে। কারা কারা বিএনপির বাইটার লোক এই নামটা যারা ওনারা পেয়ে গেলেন, তাদেরকে সব সাজা দিয়ে দিয়েছে। আপনার 60 লক্ষ মামলা যদি থেকে থাকে, সরকার কাছে তালিকা আছেই, না না, যদি মামলা থেকে থাকে, তো আপনারা কেন এই এখন তো প্রেসে কোনো কিছু ছাপাতে কোনো অসুবিধা নেই, আপনাকে ছাপায় বলেন যাচ্ছে তো প্রতিনিয়ত যা আমাদের আমি একটু চ্যালেঞ্জ করে বলি, আজকে তো এই মুহূর্তে আর সম্ভব না। আপনি আমাকে শাকিল সাহেবকে আরেকটা দিন একটু সময় দেন, শুধু মামলা নিয়ে নাকি না, যে এই যে তথ্যপত্র না, আমি একেবারে টোটাল আপনাকে মানে ইয়ার ওয়াইজ, থানা ওয়াইজ, আমাদের পার্টি অফিসে এটা আলাদা একটা সেকশনই আছে, টোটাল আপনার নাম্বার সহ মামলা আসামি সহ আমি আপনাকে দিতে পারবো, এরকম বলি আমি বই আছে নিশ্চয়ই। আমি আসবো, আমি শেষ করে দিই। এখন আপনার কথা হলো আওয়ামী লীগ তো অনেক কথা বলে, ঠিক আছে, রাজনৈতিক ক্ষেত্রে পক্ষ প্রতিপক্ষ থাকতে পারে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এখন যে ক্ষমতায় আছে, কার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে? 2014-তে বিনা প্রতিনিধিতায় জনগণ ভোট নাই, 18-তে রাতে, 24-এ ডামি। তা আওয়ামী লীগের মতো দল এত দলীয় হয়ে গেছে যে ক্ষমতা থাকার জন্য গণতন্ত্র, মানবাধিকার, আপনাদের অসুবিধা কি? তার দলীয় তো রাষ্ট্র চালাচ্ছে, সরকার চালাচ্ছে, সংকট তো না সংকট তো আজকে আপনি দেখেন, আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল, বলে না যে আওয়ামী লীগ যে শিক্ষা গ্রহণ করেছে অন্য কেউ করে নাই, আমরা মানে আওয়ামী লীগ 21 বছর বাইরে থেকে কিচ্ছুই শেখে নাই, তাহলে এখন ক্ষমতাটা তাদের কাছে মুখ্য। এখন আপনারা শিখছেন, তাহলে আমরা অবশ্যই শিখছি। আমি এই মুহূর্তে তানভীর শাকিল জয় ভাই আপনাকে অনুরোধ করছি যে মোশাররফ ভাইয়ের আলোচনার প্রেক্ষিতে আপনি কিভাবে দেখছেন তার বক্তব্যগুলোকে। জি ধন্যবাদ। প্রথম থেকেই আসি তাহলে, উনি যে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় প্রণব মুখার্জির বইয়ের কথাটি বললেন, আসলে একটি পৃষ্ঠার একটি লাইন দিয়ে তাহলে তো আর মানুষ ওই পুরো বই পড়বে না, শুধু একটি লাইন পড়বে, বলে না ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ওইরকম অবস্থা হয়ে যাবে। তো ওখানে প্রণব মুখার্জি প্রেক্ষাপটে বলেছেন, প্রথম কথা যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ক্ষমতাটা লিঙ্গার করছিল, তারা কিন্তু ক্ষমতা ছাড়তে চাচ্ছিল না। সে কারণে শুধু ভারত নয়, ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, আমাদের সকল বন্ধুপ্রতিম রাষ্ট্রই কিন্তু তারা কিন্তু বারবার একটি ইলেকশন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল। এবং জেনারেল মঈন যখন ভারত সফরে যান, তখন তৎকালীন রাষ্ট্রপতিও কিন্তু তাকে ওই কথাটিই বলেছিলেন যে নির্বাচন দেওয়ার। আর আওয়ামী লীগের যে বিষয়টি, প্রথম কথা হলো যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার মেকানিজম করে যদি ক্ষমতায় আনে, 2008 সালের যে নির্বাচনটি হয়েছে, ধরলাম ভারত পক্ষে ছিল, ওনাদের কথা যদি ধরি প্রণব মুখার্জি পক্ষে ছিল, কিন্তু ওনারা যে ওনাদের প্রিয় আমেরিকা, ওনাদের প্রিয় ইউরোপীয় ইউনিয়ন, তারা তো অকুণ্ঠভাবে বলেছে যে 2008 সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ফেয়ারেস্ট নির্বাচন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরের কথাগুলোতে আসি। হয়তো একটা জায়গায় একটু ছোট্ট ইন্টারাপ্ট করি, যে লাইনটি পড়ে শোনালেন, যে লাইনটি পড়ে বারবার কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় লাইনটাই পড়ে শোনা, আমি দেখেছি মোশাররফ অত্যন্ত চমৎকার করে বাইন্ডিং করে নিয়ে এসেছেন। এই লাইনটিকে আসলে কি তিনি বলেছেন কিনা? না, এখানে তো বইয়ে
তত্ত্বাবধায়ক সরকারের সেই সময় নির্বাচন দেওয়ার জন্য জেনারেল মঈনকে যে বলেছেন এটা তো সত্য কথা। মানে এটা শুধু তিনি যেটা অভিযোগ করলেন, অভিযোগ করে বললেন যে তুমি যতদিন আর্মির চিফ থাকতে চাও থাকবেন আপনি, কিন্তু আপনি নির্বাচন দেন। এবং এটা প্রণব মুখার্জি সাহেব বলেছেন কিনা আমি জানি না, কারণ আমি আপনাকে একটা কথা বলি, এই বইটি কিন্তু অনুলিখন, এই বইটি কিন্তু এমন না যে প্রণব মুখার্জি সাহেব নিজে নিজে লিখেছেন, ঠিক আছে? এটা কিন্তু ওনার কাছ থেকে শুনে অনুলিখন করা হয়েছে, ঠিক আছে? তারপর আমি ধরে নিলাম যে ওখানে অভিযোগটা আসছে যে ওখানে প্রণব মুখার্জি সাহেব আওয়ামী লীগের পক্ষে ছিলেন, ধরলাম কথার কথা আমি বলছি। কিন্তু আজকে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি কতটি সুষ্ঠু হয়েছে সেটা তো আমি বললাম, সেটা তো ওনাদের প্রিয় যে রাষ্ট্রগুলো যারা নাকি এখন মানে গণতন্ত্রের সবক দেয়, ওনারা বলে যে ওনারা নাকি আমাদের গণতন্ত্রের জন্য অস্থির হয়ে গেছে, সেই সকল রাষ্ট্রগুলোতে সার্টিফিকেট দিয়েছে যে ওই নির্বাচনটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এখানে দেখুন, আমার ধারণা যে মোশাররফ ভাই খুব মানে মনোযোগ দিয়ে কথা শোনেন, কিন্তু আমার মনে আজকে বোধহয় উনি মনোযোগ দিয়ে কথা শোনেন নাই। প্রথম কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে লিস্টের কথা উনি বলেন না, আমরা যে সাইন করেছি 1996 সালে, উনি কিন্তু ওনার কথার মধ্যেই ধরা পড়ছেন। ওনারা কি সেই লিস্টটা এক্সস্ট করেছেন? আমি কিন্তু 96 এর কথা বলি নাই, আমি বলেছি 2006 সালে ওনারা কি করেছেন। ওখানে যে লিস্টটা ছিল যে কেএম হাসানের পরে যারা ছিলেন তাদেরকে কি ওনারা এক্সস্ট করেছেন? ওনারা কিন্তু এক্সস্ট করেন, ওনারা মানেনই নাই। তারপরে যারা ছিলেন তাদের কাউকে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানেন নাই। কেন মানেন নাই? তারপরের 5 জন কি নিরপেক্ষ ব্যক্তি ছিল না? কেএম হাসানকে বয়স বাড়িয়ে করতে চেয়েছিলেন, হয়রানির জন্য কি তারপরের 5 জনকে ওনারা মানেন নাই? সেটাই তো কথা, কারণ ওনারা চেয়েছেন ইয়াজউদ্দিন সাহেবকে করার জন্য। আর 1996 সালের কথা যেটি বলছেন, 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ওনারা করেছেন, ওনারা তো ক্ষমতা হস্তান্তর করেন নাই। তারপরে কি হয়েছে? তারপরে জনতার মঞ্চ হয়েছে, জনতার আন্দোলনে ওনারা বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। ওনারা কোথায় যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে বসে থাকলেন? বেগম খালেদা জিয়া সেটা তো করেননি। আজকে এখানে একটা বিষয় মোশাররফ ভাই বলে, আমি এটা বলি যে সেই সময় দেশের স্থিতিশীলতা বজায় রাখার পর বিএনপি কিন্তু ইচ্ছা করলে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু তারপরেও তারা 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে জাতীয় সংসদে তারা নতুনভাবে আইন পাশ করে তারা কিন্তু নির্বাচন দিয়ে দিয়েছিলেন। কিন্তু ওনারা যে অভিযোগটা করেন, যে অভিযোগটা হচ্ছে যে আপনারা এত কিছুর পরেও কিন্তু আপনারা কিন্তু সেই ক্ষমতায় আঁকড়ে আছেন। না, ক্ষমতায় আঁকড়ে আছে। প্রথম কথা হলো যে ওনারা যদি ক্ষমতা হস্তান্তর করতে চাইতেন, তত্ত্বাবধায়ক সরকার মানতে চাইতেন, তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচন কেন দিলেন? ওনারা তো তার আগেই সেটি সংবিধান সংশোধন করে মেনে নিয়ে নির্বাচন করতে পারতেন। করেন নাই। ওনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে জনতার আন্দোলনে যখন টিকতে পারেন না তখন পদত্যাগ করেছেন। তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচন তো করারই দরকার ছিল। ওনারা কেন করেছেন? সেটা তো ওনারা করেছেন কারণ ওনারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। আর আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পরে, আমি তো বললাম আপনাকে, আজকে যে ওনারা যে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের কথা বলেন, আজকে এই যে ওনারা 2-1টি উদাহরণ দিলেন, আজকে বরিশালে আমাদের নেতৃত্বের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে একজন ওরকম বলছে না যে ওনাদের যে কিছুদিন আগে হাইকোর্টে যে নির্বাচন হলো, এখন তো এক সমানে কাদা ছোড়াছুড়ি করছেন ওনাদের নেতারা। তার মানে কি হচ্ছে? তার মানে দলীয় কোন্দলের কারণে তো এরকম কথা কিন্তু আসতে পারে। কিন্তু আজকে এই যে দেখেন, ওই 14-15 সালের আগুন সন্ত্রাসের সময় কেরানীগঞ্জের ছাত্র দলের সভাপতি বোমা বাড়া থেকে হাত উড়ে গেছে, হাত উড়ে যায় নাই, এরকম কত শত উদাহরণ দেওয়া যাবে। এবং সেই আগুন সন্ত্রাসের কারণে কয়েক হাজার নেতাকর্মী অপরাধ প্রমাণিত হওয়ার পরে বিএনপি জামাতের তারা কিন্তু জেল খেটেছে, জেল থেকে তারা সাজা খেটে তারপরে মুক্ত হয়ে এসেছে। তাহলে এগুলো তো কোর্টে প্রমাণিত হয়েছে। ওনারা তো হাইকোর্টে যেতে পারতেন, ওনারা তো সুপ্রিম কোর্টে যেতে পারতেন, যে কি প্রমাণ করতে পেরেছেন যে অভিযোগগুলো মিথ্যা? পারেন নাই। কিন্তু তারা কিন্তু সাজা খেটে বের হয়ে এসেছেন। আজকে এখানে জ্বালাও পোড়াওয়ের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, ঠিক আছে? আজকে আমি তো বললাম যে তত্ত্বাবধায়ক আজকে এই যে এবার যে 2024 সালের যে নির্বাচন, 2024 সালের নির্বাচন আগে তারা আন্দোলন করছেন না? তারা তো দীর্ঘ সময় আন্দোলন করেছেন। তারা তো প্রত্যেক দিনই হুঙ্কার দিয়েছেন যে কালকেই সরকার চলে যাচ্ছে, কালকেই নাকি বিদেশিরা এসে এই সরকারকে ধরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে, ওনাদের ক্ষমতায় বসিয়ে দিচ্ছে, এরকম হুঙ্কার দিয়েছেন না? তারপরে ওনাদেরকে তো প্রত্যেক দিনই মিছিল মিটিং করতে দেওয়া হয়েছে। কিন্তু সেদিন 28 তারিখে তারা জামাতকে সাথে নিয়ে মিটিং করতে যে কি তাণ্ডব করলো, অ্যাম্বুলেন্সে আগুন দিল, পুলিশের হাসপাতালে আগুন দিল, সারা শহরে একটা ত্রাস সৃষ্টি করলো। ওনারা যদি না, আমার কথা হলো যে ওনারা তো কোনো অভিযোগ হলেই ওনারা বলেন যে না এটা অন্যরা করে নাই, এটা নাকি স্যাবোটাজ করেছেন। মানে ওনাদের যদি স্যাবোটাজই হয় তাহলে স্যাবোটাজই যদি শেষ মুহূর্তে মানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাত কিন্তু দেখলাম শান্তিপূর্ণভাবে সেদিন কিন্তু তাদের কার্যক্রম করে চলে যেতে পারলো। তো জামাতকে এত সুযোগ করে দেওয়াটা কি এক ধরনের ভুল পারসেপশন হতে পারে কিনা মানুষের মধ্যে? না, জামাত, আপনি এখানে জামাত কিন্তু তাদের শান্তিপূর্ণ করে চলে যাওয়া, না, তারা কিন্তু জামাতও পায়নি।
না, জামাতের কিন্তু কিভাবে করলো সেটা পারমিশন আমি আপনাকে বলি যে পারমিশন যে পায়নি তারা, পারমিশন যখন পায়নি তারা যখন জোর করে ওখানে সমাবেশ করেছে, এখানে কিন্তু পুলিশ অ্যাকশনে গেছে এবং পুলিশের সাথে কিন্তু জামাতের কর্মীদের ওখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এটি হয়নি, এটি কিন্তু সত্য না। ব্যাপক সংঘর্ষ হয়েছে, সমঝোতা হয়েছে না না সমঝোতা হয়নি, তাদের সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের একটা পর্যায়ে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়েছে, তারা চলে গেছে ওখানে। এবং আপনি দেখুন যে আজকে ওই দিন আওয়ামী লীগেরও সমাবেশ ছিল না? আওয়ামী লীগ সমাবেশ করছে, বিএনপি সমাবেশ করছে কোথায়? বিএনপি সমাবেশ করছে কাকরাইলে, আওয়ামী লীগ সমাবেশ করছে বাইতুল মোকাররমে। আওয়ামী লীগের মিছিল যাচ্ছে হলো প্রধান বিচারপতির বাসার সামনে দিয়ে, আপনার মিটিং হচ্ছে কাকরাইলে, আপনি আওয়ামী লীগের মিছিলে কেন হামলা করবেন? আপনি প্রধান বিচারপতির বাসায় কেন হামলা করবেন? আপনার তো মিছিল থাকবে কাকরাইলে, আপনার তো সমাবেশ থাকবে ওখানে, ঠিক আছে? এবং আজকে ওখানে মিছিল শেষ করার পরে, মিটিং শেষ করার পরে আজকে যে ধরেন মামলা দেওয়া হয়েছে, উনি তো নিজেই বলছেন যে রাজনৈতিক মামলা হতেই পারে, ঠিক আছে, ধরলাম আওয়ামী লীগ মামলা দিয়েছে, আপনি মামলার জন্য ইলেকশন আসবেন না? আজকে 2001 সালে 1991 থেকে 1996 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে কত মামলা দেওয়া হয়েছিল? আওয়ামী লীগ কি ইলেকশন করে নাই? উনাদের বিষয়টা হলো যে কথাটি বললো যে উনি বললেন না যে 2008 সালের নির্বাচন বিতর্কিত। আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন। আরেকটা কথা বলে শেষ করি, 1996 সালের কথা বলেন, ক্ষমতা হস্তান্তর করেছেন। 1996 সালের নির্বাচনে যখন বিএনপি পরাজিত হয়, বেগম খালেদা জিয়াকে ওই নির্বাচন মেনে নিয়েছিলেন? উনি মানেন নাই, কিন্তু উনি সরাসরি বলেছিলেন এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। তারপরে বিদেশি দূতাবাস থেকে বিদেশিরা যখন বারবার বলেছে, চাপ দিয়েছে, তখন ওনারা বাধ্য হয়ে সংসদে গেছেন এবং সংসদে বেগম খালেদা জিয়ার কতগুলো মানে স্পিচ দেখানো যাবে যেখানে বারবার উনি বলেছেন যে 1996 সালে নির্বাচন ম্যানিপুলেট করে তাদেরকে হারানো হয়েছে। তার মানে ওনারা জিততে হবে, তাহলে নির্বাচন ফেয়ার, আর ওনারা হেরে গেলে নির্বাচন খারাপ। শেষ 1 মিনিট শেষ করতে পারবে না। এখানে একটা কথা বলা যে আজকে বিএনপির ব্যাপারে বলা, ধরেন একটা কথা শাকিল এমপি সাহেবরা বলে মাগুরা, আরে মাগুরাতে একটা সিট, যেটিতে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। এখন তো প্রতিনিয়ত 300 সিটে মাগুরা হচ্ছে, এটা কি জবাবটা দেবে ওনারা? এখন তো এই যে উপজেলা নির্বাচন, বাংলাদেশের মানুষ তো নির্বাচন সম্পর্কে টোটাল অনাস্থা দিয়েছে, আওয়ামী লীগকে বিশ্বাস করে না। বিএনপি না হয় নির্বাচন, ধরেন একটি রাজনৈতিক দল যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, তারা আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। জাতীয়বাদী কেন ইলেকশন এই যে উপজেলা যাচ্ছে না? অন্য দলগুলি কেন নির্বাচনে যাচ্ছে না? অর্থাৎ এই সরকারকে কেউ বিশ্বাস করে না, এরা ক্ষমতায় থাকার জন্য যা কিছু দরকার তাই করছে, যার জন্য আমাদের এই মানে স্ট্রেংথ তো নাই। বাকি দলগুলি কথা বললেন, আপনি যখন প্রশাসনকে, এই সরকারের আমি একটা কথা বলি, কিছু সার্থকতা আছে আওয়ামী লীগের খুব মারাত্মক, যেটা ইতিহাসে স্মরণ থাকবে। প্রশাসনকে নগ্ন দলীয়করণ, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, এই যে নির্বাহী বিভাগকে দলীয়করণ করা, এই দলীয়করণের মধ্যে একটা সুবিধাবাদী শ্রেণী তারা তৈরি করেছে, যাদের ক্ষমতায় টিকে থাকার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার মাসুল দিচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ। এই যে 73 জন বহিষ্কার করেন, বহিষ্কার চলতেই থাকবে আপনাদের নাকি? একটা দলের একটা শৃঙ্খলা আছে, যেমন আওয়ামী লীগের মতো একটা দল। আমি যে কথাটা আমি বলছি, হতেই পারে কেউ যদি দলীয় শৃঙ্খলা পরিবর্তী কাজ করে, বিএনপি কোটি কোটি লোকের সমর্থক দল, 2-4 চলে গেলে এই দলে কিছু আসে যায়। বরং আপনাকে একটা বলি, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, আপনি ওই সময় একটু রিয়াকশন করেছিলেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের 47-এর কতে আছে, আপনি একটু পরে দেখেন, শাকিল জয় সাহেব বলবে, কেউ যদি দলের সিদ্ধান্তের বাইরে যায় তাকে বহিষ্কার করা হবে বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দ্বাদশ সংখ্যার ডামি বহিষ্কার হয়েছে, বিদ্রোহী বহিষ্কার হয়েছে না, সেখানে স্ট্র্যাটেজিক্যালি তো পরে নির্বাচনের জন্য তারা সুযোগ করে দিল, যেহেতু নির্বাচন আসে না। কনস্টিটিউশনকে সংশোধন করেছেন, তাদের গঠনতন্ত্র না, সেখানে তো না গঠনতন্ত্র করেছেন আপনি, তো জনগণের সাথে একটা প্রবঞ্চনা করেছেন, চিটিংবাজি করেছেন আপনি। একদিকে গঠনতন্ত্র, এই যেমন এখন যে ভুলের নির্বাচন, আপনি মার্কা দেন নাই, আপনি 2015 সালে আইন পাস করেছেন, আইন কি বাতিল করেছেন? আপনি কি আইন মানে একটা সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে সে কি আইন লঙ্ঘন করতে পারে? এখন তো আপনার এখন আমাদের যাতে আইন আছে যে আমার মার্কাতে স্থানীয় সরকার নির্বাচন হবে, হচ্ছে না তো। অর্থাৎ সরকার আইন বলেন, নিয়ম বলেন, কনস্টিটিউশন বলেন, এগুলি তাদের কাছে কোনো কিছুই না। ক্ষমতায় কিভাবে থাকতে হবে সেইটা হলো তার কাছে মুখ্য। জি, আমি শেষ করি। প্রথম কথা হলো, উনি যদি বললেন যে এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করছে না, এটা একদম ভুল কথা। বিএনপির থেকেই তো অনেকে অংশগ্রহণ করছে, অনেকে ওনারা বহিষ্কার করছেন। প্রতিটি রাজনৈতিক দল, জাতীয় পার্টি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল এবার কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। মার্কার কথা যেটি বললেন, যে আমাদের যে যেটা আইন পাশ করা হয়েছে সেখানে মার্কার কথা বলা আছে, কিন্তু আপনি মার্কা দিতে পারবেন না, সেটি না দিলে সংবিধান লঙ্ঘন হবে, এরকম কোনো কথা কিন্তু বলা নেই। সেটি যদি হতো তাহলে তো এতদিন অনেক আইনজ্ঞ এটা চ্যালেঞ্জ করে নির্বাচন স্থগিত করে দিতেন। সুতরাং আইনের অপব্যাখ্যা দেওয়া যাবে না। এবং গতবারের নির্বাচনে যেটি হয়েছে, বিএনপি যখন নির্বাচনটিকে বানচাল বিতর্কিত করার চেষ্টা করেছে, তখন রাজনৈতিক কৌশল হিসেবে আমরা বলেছি যে আমাদের দল থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারে। যারা স্বতন্ত্র প্রার্থী আর যারা বিদ্রোহী প্রার্থীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারা
তারা কিন্তু আমাদের দল থেকে ঘোষণা দেওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। সুতরাং আমি যেটি মনে করি যে বিএনপির যেহেতু রাজনৈতিক যে ভুল সিদ্ধান্ত, আমরা এখনো বলছি যে ভুল সিদ্ধান্তের কারণে তারা বারবার পর্যদুস্ত হচ্ছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আশা করি যে বিএনপি রাজনীতির মূলধারায় আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, সামনে আরও নির্বাচন রয়েছে এবং তার মাধ্যমে রাজনীতিকে শক্তিশালী করবে। ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ। আমি দুজনকে ধন্যবাদ জানাই, তানভীর শাকিল জয় এমপি, ABM মোশাররফ হোসেন, দুজনকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা আলাপ শুনলাম, কিন্তু আলাপের মধ্যে রাজনৈতিক আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, আপনাদেরকে এবং আমরা সকলে নিজকে সুরক্ষিত রাখতে হবে। তাপমাত্রা যতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেশ বেড়েই যাচ্ছে বা বাড়ছে, সেই সময় পর্যন্ত আপনারা কিন্তু নিরাপদে থাকবেন, এই অনুরোধ করে আপনাদের সবাইকে আমাদের আয়োজন দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।